জুলাই জাদুঘরে উন্মোচিত হবে ফ্যাসিস্টদের মুখোশ, মন্তব্য প্রধানমন্ত্রীর। কাঙ্ক্ষিত নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাই চেতনার সনদ বাস্তবায়ন, বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গণ অভ্যুত্থান দিবস পালন। শেখ হাসিনার বিষয়ে ভারতের আচরণ দ্বিমুখী, মন্তব্য রিজভীর। অধিকার হরণের চেষ্টা প্রতিহতের ডাক 11 দলের। শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। মহেশখালী থেকে সন্ধ্যা নাগাদ মিলবে 250 মিলিয়ন ঘনফুট। হরমুজ প্রণালী খোলার আলোচনায় অগ্রগতি, সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে প্রশ্ন, মাঠের বাইরে অব্যবস্থাপনার নিদারুণ চিত্র। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর শুরুতেই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন, এবং তা নিয়ে যুক্ত হবেন আমাদের সহকর্মী জান্নাতুল কলি। আমরা চলে যাচ্ছি তার কাছে। নাফিসা, ধন্যবাদ আপনাকে। জুলাই জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর হবে সবার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন তিনি। বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। ঐতিহাসিক সেই অভ্যুত্থানের 2 বছর পূর্তির দিন রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন। সাথে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, আওয়ামী লীগ সরকারের নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র, ভিডিও ও নিদর্শন দেখেন তারা। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন। বলেন, জুলাই জাদুঘর দেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তৈরি করবে। প্রতিহিংসা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। দেশ পুনর্গঠনের মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই চেতনা ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমদ আজম খান। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত গণহত্যা অব্যাহত ছিল। একই সাথে জানান, জুলাই আন্দোলনে 843 জনের হত্যার কথা রেকর্ড ছিল, তবে বাস্তবে আরো অনেককেই হত্যা করা হয়েছে। বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর এই উপলক্ষে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনে নানা কর্মসূচির আয়োজন করেছে। আর অনুষ্ঠানে বক্তারা শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই ঐক্য অটুট রাখার আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে রাজশাহীর সিএনবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি প্রশাসক। এ সময় মন্ত্রী বলেন, আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। আহত যারা আছে তাদের সবাইকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, আরো সুচিকিৎসা দেওয়া হবে। পরে রাজশাহী জেলা অডিটোরিয়ামে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে সকালে বরিশালের আমতলা মোড় এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই ঐক্যকে ধরে রাখতে হবে। গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্র, পরাজিত হয়েছে ফ্যাসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। দিবসটি উপলক্ষে সকালে বৃষ্টি উপেক্ষা করে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে ঢল নামে সর্বস্তরের মানুষের। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও দেশের সব জেলায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কিছুক্ষণ আগেই সহকর্মীরা দেখালেন যে আজকে ঢাকা সহ দেশের নানা জায়গায় যে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসব কিন্তু এসেছে ত্যাগের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে, রক্তের বিনিময়। একটু ফিরে দেখতে চাই জুলাইয়ের মাসে কি হয়েছিল গত 2 বছর আগে, যে মাস বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস। কিছু কি পয়েন্ট দিয়ে আসলে আমরা আলোচনাটা শুরু করতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের যেসব আলোচিত ঘটনা, সেই আলোচিত ঘটনাগুলি একটু দর্শকদেরকে মনে করাবো। বাংলাদেশের ইতিহাসে কেউ হয়তো জানতোই না যে একটা দিন একটি জাতির জন্য সবচেয়ে আলোচিত গণ আন্দোলনে রূপ নেবে, এবং কেউ ভাবতেও পারেনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চারিত কয়েকটি স্লোগান অল্প কয়েক সপ্তাহের মধ্যেই ছড়িয়ে পড়বে পুরো দেশে। 2024 সালের জুলাই মাসের ঘটনা। শুরু হয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে চাওয়া। মূলত চাওয়াটা 2018 সালে শুরু হয়েছিল। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামেন। আর তাদের দাবি ছিল যোগ্যতা এবং মেধাকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা। এরপর প্রথম কয়েকদিন সেই আন্দোলন শান্তিপূর্ণই ছিল। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান এবং চোখে প্রত্যাশাও ছিল সাধারণ শিক্ষার্থীদের। ক্যাম্পাস জুড়ে ছিল প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদের ভাষা ছিল সংগঠিত এবং শান্ত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ করে, এবং সেই হামলার অভিযোগ সাধারণ মানুষেরও সামনে আসে। সংঘর্ষের ছবি, আহত শিক্ষার্থীদের আর্তনাদ এবং রক্তাক্ত ক্যাম্পাসের সবকিছুই দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভ একে একে সাধারণ মানুষের হৃদয়ে চলে যায়। বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে চলে যায় এই আন্দোলনের রূপ। ঢাকায় আর একা সেই আন্দোলন বহাল থাকেনি, পুরো দেশে অর্থাৎ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর একটির পর একটি শহর আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকে। রাজপথে নেমে আসেন হাজারো শিক্ষার্থীরা। আর সেই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। একটা সময় পুরো দেশের যত তরুণ শিক্ষার্থী আছে অথবা তরুণরা আছে তাদের সকলের কণ্ঠস্বর একত্রিত হয়। আর এই তখনই রাজনৈতিক যে বিতর্ক, সেই বিতর্ক নতুন মাত্রা পায়। একটু সরকারের শীর্ষ পর্যায়ের বক্তব্যের থেকে একটি বক্তব্য আসে একটা সময়, যে রাজাকার একটি শব্দ তুলে আনেন তৎকালীন সরকার প্রধান, এবং তার পরপরই এই মন্তব্যকে ঘুরে পুরো দেশ জুড়ে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেই আন্দোলনে শিক্ষার্থীরা নেমেছিলেন তারা ভেবেছিলেন আন্দোলনটা তাদের নিজের জন্য, পুরো দেশের জন্য, এবং সেই আন্দোলনকে যখনই খাটো করে দেখা হয় উত্তেজনা স্বাভাবিকভাবেই আরও বাড়তে থাকে। দিন যত গড়ায় রাজপথে ততই বাড়তে থাকে সংঘর্ষ, এবং একের পর এক সেই সংঘর্ষ আসলে রূপ নয় রক্তক্ষয়ী একটা আন্দোলনে। আর তার পরপরই আমরা যদি দেখি যে সরকারের যে অবস্থা,
সরকারকে তখন আসলে একটি জায়গায় দাঁড় করানো হয় যে কমপ্লিট শাটডাউনের মাধ্যমে। মনে করিয়ে দিতে চাই, শেষ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা, এবং সেই তখন রাজধানী থেকে পুরো দেশের মানুষজন আসলে রাজধানীতে আসতে শুরু করেন। কারফিউ, নিরাপত্তা ব্যবস্থা এবং নানা প্রতিবন্ধকতাকে পেরিয়ে সাধারণ মানুষ ঢাকামুখী হন। আর তারপর পরই এই সাধারণ মানুষের, অর্থাৎ সেই গণ আন্দোলনের প্রাপ্তি ঘটে। ফিরে দেখা 24-এর এই ছিল সর্বশেষ বিস্তারিত ঘটনা। অন্যান্য খবর নিয়ে দর্শক আমার সহকর্মী নাফিসা অপেক্ষা করছেন, তার কাছে একটু যেতে চাই। নাফিসা, কি কি খবর আছে সংবাদের বাকি অংশে? কলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, স্মরণীয় 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে নিউজ 24 এর বিশেষ আয়োজন নিয়ে জান্নাতুল কলি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ধন্যবাদ কলি আপনাকে। শেখ হাসিনার অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারত দ্বিমুখী আচরণ করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ড বন্ধে অপারগতা প্রকাশ করেছে ভারত। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করে, আর সেখান থেকেই সৃষ্টি হয় ঘৃণা থেকেই জুলাই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। ভারত হচ্ছে এমন আচরণ করেন যে অন্য দেশের পলাতক আসামি, দাগী আসামি, তিনি যদি ভারত প্রেমিক হন তার 7 খুন মাপ। শেখ হাসিনা বলেছিলেন, আমি এমন কিছু দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। সেই চিরদিন ভারত মনে রাখছে, এবং রাখছে বলেই একজন ভয়ঙ্কর জল্লাদকে সেইখানে কথা বলার সুযোগ দিচ্ছে। জনগণের অধিকার হরণের চেষ্টা হলে প্রতিরোধ করবে 11 দলীয় ঐক্য, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে এক আয়োজনে এই হুঁশিয়ারি জানান তিনি, আর বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরও একটা বিপ্লব আসন্ন। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলেও জোটের নেতারা মন্তব্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। গণসমাবেশ শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে বক্তব্য রাখেন 11 দলীয় শীর্ষ নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল, দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ না করলে সরকারে টিকতে পারবে না বিএনপি। আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে, এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। দলীয়করণ, চাঁদাবাজি, সন্ত্রাস হাসিনা এবং তার বাহিনী করেছিল, টিকতে পারে নাই, আপনিও পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদকে আবারও প্রতিরোধ করতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্র দলের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলিতে চলতে পারে না। বলেন, গণভোটের রায় জীবনের বিনিময় হলেও বাস্তবায়ন করা হবে। রক্তের বিনিময়ে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হরমুজ প্রণালী আবারও খুলে দিতে ওমানের সাথে ইরানের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, আর এই উদ্যোগ ব্যর্থ হলে তেহরানের ওপর বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ফুরিয়ে এসেছে, এমনটাই তথ্য দিয়েছে রয়টার্স। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীতে পুনরায় নিরাপদ সমুদ্র পথ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। ওমানের মধ্যস্থতায় চলমান এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক বলে জানিয়েছে তেহরান।
তবে এই আলোচনা ফলপ্রসূ না হলে এই প্রণালীটি বন্ধ থাকলে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব দ্রুত এই প্রণালীটি খুলে দেওয়া হবে। তারা যদি কথা দিয়ে আবারও পিছিয়ে যায় তবে তাদের উপর এমন কঠোর আঘাত আসবে যা তারা চিন্তাও করতে পারবে না। এদিকে প্রণালীটি দিয়ে অবাধ জাহাজ চলাচলের আলোচনায় বেশ অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো শিগগিরই একটি চূড়ান্ত চুক্তির জোরালো আশা প্রকাশ করেছেন। অন্যদিকে ইরানের সাথে চলমান 5 মাসের দীর্ঘ লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে এনেছে। অভ্যন্তরীণ সূত্রের এমন তথ্যে যে কোনো ভবিষ্যৎ সংঘাত মোকাবেলায় মার্কিন বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।